নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা উপন্যাস মনের মতো মন। আজ শোনাচ্ছি উপন্যাসটির চতুর্থ তথা অন্তিম পর্ব। আসুন শোনা যাক। 2200 টাকা। রাস্তায় নেমে লাফাতে ইচ্ছে করছিল স্বপ্নাশিসের। লাফালেই যেন সে আকাশের নাগাল পেয়ে যাবে এখন। হার তার কোনো চিন্তা নেই। 2200 টাকায় একটা মাথা গোজার জায়গা আর দুবেলার খাওয়া কি হবে না? তাহলে কে কি বলল শোনার দরকার কি? একবার ইচ্ছে হলো সোজা মাসির বাড়িতে গিয়ে আহিরকে ভালো খবরটা শুনিয়ে আসতে, কিন্তু তার বদলে সে কলেজে এলো। রাতের কলেজে নাম লেখাবার জন্যে এর ওর কাছে দরবার করতে ভরসা পেল। তাকে আবেদন করতে হবে একজন ক্রিকেটার হিসেবে। স্টেট রিপ্রেজেন্ট করা ক্রিকেটারদের আবেদন কলেজ সহানুভূতির সঙ্গে বিবেচনা করে। বাড়িতে ফিরতে এসে দূর থেকে দেখতে পেল বাইরের ঘরের দরজা খোলা এবং পিতৃদেব খুব দরাজ গলায় কথা বলছেন। এই গলা একমাত্র মাসি বাড়িতে এলেই বেরিয়ে আসে। দরজায় পৌঁছে স্বপ্নাশিসের পা দুটো পাথর হয়ে গেল। পিতৃদেবের উল্টো দিকে মাসির পাশে বসে আছে আহির। পিতৃদেবের মুখের হাসি তাকে দেখা মাত্র উবে গেল। কোথায় ছিলে? চাকরি পেয়েছি। চাকরি? সে কি? পড়া ছেড়ে চাকরি নিতে কে বলেছে? ক্রিকেট খেলার জন্য চাকরি পড়ব রাতের কলেজে। রাতের কলেজ? তার মানে বাড়ি ফিরবে রাত 12টায়? না, 9:30টার মধ্যেই চলে আসব। নিজে যা ভালো বুঝছো তাই করছো, আমার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করছো না। চাকরিটা আমার দরকার ছিল। দরকার? কেন? এবাড়ির বিনি পয়সার হোটেলটা কি বন্ধ হয়ে গিয়েছে? স্বপ্নাশিস জবাব না দিয়ে আর চোখে আহিরের দিকে তাকালো। আহির মাথা নিচু করে বসে আছে। পিতৃদেব মাসিকে বললেন, একটু আগে তুমি ওর প্রশংসা করছিলে, দেখলে তো? আমি তো কোনো খারাপ দেখতে পাচ্ছি না। ও পড়াশোনা করেও যদি কিছু রোজগার করে আপনার হাতে তুলে দেয়, তার চেয়ে আনন্দ আর কি আছে? কত মাইনে পাবে তুমি? 2200। এত? বাহ, দেখুন আপনি তো এখন অবসরে আছেন, টাকাটা কত কাজে দেবে। আই ডোন্ট ওয়ান্ট। পিতৃদেব চেঁচিয়ে উঠলেন, ছেলের পয়সায় আমি কোনোদিন খাবো না। আমার বড় ছেলে এবার ডাক্তার হবে, তাকেও তাই বলেছি। উফ, আপনি আবার চেঁচাচ্ছেন? এই মেয়েটা কি ভাবছে বলুন তো? সঙ্গে সঙ্গে পিতৃদেব গলা নামালেন। কিছু মনে করো না মা, অন্যায় দেখলে আমি মাথা ঠিক রাখতে পারি না। কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। আমার ঠাকুরদা এরকম ছিলেন, নিচু গলায় আহির বলল। তাই? নিশ্চয়ই আদর্শবান মানুষ ছিলেন। আমি তাকে চোখে দেখিনি। ও, তোমার বাবা? বাবা? আহির থমকে গেল। মাসি বললেন, একদম কসাই। ওইটুকুনি মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে কি? কেন? তোমার দেওরের মেয়ে বললে তো? তাই তো, দেওর বলে কসাইকে কসাই বলবো না? তিনি চান ওর বিয়ে দিতে, এই পড়াশোনা টড়াশোনা জলে যাক, অথচ ওর ইচ্ছে পড়ার, তাই বাড়ি থেকে বের করে দিয়েছেন। তা বিয়ে করেও তো পড়া যায়। যাই আবার যাইও না, বিয়ে হলেই তো সংসারের ঝামেলা ঘাড়ে পড়বে। তাছাড়া ওর ব্রহ্মচারিণী হয়ে থাকার খুব ইচ্ছে। বিবেকানন্দ মুখস্থ, সেটা অবশ্য মন্দ নয়। উনি এটা ঠিক করেনি। আফটার অল মেয়ে। আরে আমার তো মাঝে মাঝে ইচ্ছে হয় এটাকে বাড়ি থেকে দূর করে দিই। পেরেছি, তবে আরো অসহ্য হয়ে উঠলে তো পেরে যাব। ছেলে তো রাস্তায় ঘুরুক। আহা, অমন করে বলবেন না। অত নাম করা ক্রিকেট প্লেয়ারকে তার বাবা এইসব বলছে শুনলে লোকে আপনাকেই দোষ দেবে। মাসি প্রতিবাদ করলেন। তাও ওকে কদিন নিজের কাছে রাখবে? যতদিন ওর বাবা এসে না নিয়ে যায় থাকবে। আমি একা থাকি, আমারও ভালো লাগছে ও আসায়। মাসি কথা শেষ করা মাত্রই একটা জিপ এসে দাঁড়ালো। একজন পুলিশ অফিসার দরজায় এলেন। স্বপ্নাশিস বাবু আছেন? স্বপ্নাশিস বলল,
আমি স্বপ্নাশিস। ও আচ্ছা আচ্ছা। অফিসারের মুখে হাসি ফুটল। আপনি তো ক্রিকেট খেলেন? হ্যাঁ। স্বপ্নাশিস নিজের বুকের ধুকধুকানি শুনতে পাচ্ছিল। আপনাকে ডিস্টার্ব করছি বলে দুঃখিত। আপনি আহির বলে কোনো মেয়েকে চেনেন? আহির? হ্যাঁ, শ্যামনগরে থাকে। আলাপ আছে। ব্যাপারটা হলো আহিরকে পাওয়া যাচ্ছে না। ওর ব্যাপারে কিছু জানেন? না। এবার পিতৃদেব গলা খুললেন। কি নাম বললেন? আহির? হ্যাঁ। অফিসার মাথা নাড়লেন। এই নামটা আমি শুনেছি। ইয়েস, ওর মুখেই শুনেছি। কবিতার বই প্রেজেন্ট করেছে ওকে। তখনই বুঝেছিলাম একটা গোলমাল হতে চলেছে। পিতৃদেব হুঙ্কার দিলেন। কবিতাগুলো কিন্তু সুন্দর। মাসি মাথা নাড়লেন। পিতৃদেব চিৎকার করে বললেন, আহ! অফিসার বললেন, যাদের সঙ্গে কানেকশন থাকতে পারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনি তাহলে জানেন না? না। সত্যি কথা বলছে কিনা জানা যাচ্ছে না। ওকে কি অ্যারেস্ট করবেন? না, এখনই নয়। তাছাড়া আহিরের সঙ্গে ওদের পাড়ার একটি ছেলেকেও পাওয়া যাচ্ছে না। মাসি বললেন, তাই বলুন, আপনার ছেলে কোনো দোষ করেনি। মাইট বি ষড়যন্ত্রে অংশ নিয়েছে, পিতৃদেব বললেন। এবার অফিসার খুশি হলেন। আপনার মতো সৎ মানুষ কম দেখেছি। আপনি ওর বাবা? খুব দুঃখজনক হলেও উত্তরটা হ্যাঁ। তাহলে কোনো চিন্তা নেই। প্রয়োজন হলে আমি ডেকে পাঠাবো। ছেলেকে থানায় পাঠিয়ে দেবেন। অফিসার চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই আহিরের মুখ দেখতে পেলেন। তার কপালে ভাঁজ পড়ল। পকেট থেকে একটা ছবি বের করে মিলিয়ে নেবার চেষ্টা করলেন। তারপর সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি ভাই? আহির তাকালো। আহির। সর্বনাশ! অফিসার পিতৃদেবের দিকে ঘুরলেন। আপনাকে আমি সৎ লোক বলে প্রশংসা করছিলাম, অথচ নিজের বাড়িতে ওকে শেল্টার দিয়ে আপনি আমার সঙ্গে অভিনয় করলেন। ছি ছি! আপনাকে আপনাদের আমার সঙ্গে থানায় যেতে হবে। আমি আমি অভিনয় করেছি? করেননি। এমন ভাবে কথা বলছিলেন যেন জানেন না মেয়েটা আপনার নাকের ডগায় বসে আছে। বিশ্বাস করুন, আমি জানতাম না। এবার মাসি বললেন, বাহ জামাইবাবু, আপনাকে আমি বলিনি ও বাড়ি থেকে বেরিয়ে এসে আমার কাছে উঠেছে? ওর বাবা ওকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। নো, তুমি বলেছ ওর বাবা ওকে তাড়িয়ে দিয়েছে। ওই একই হলো। মাসি বললেন, শুনুন অফিসার, আহিরের বয়স এখন 20। ওর আইডেন্টিটি কার্ড আছে। বয়সটা দেখে নিতে পারেন। একটা অ্যাডাল্ট মেয়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। আপনি কি তাতে বাধা দিতে পারেন? না, তা পারি না, কিন্তু বয়সটা প্রমাণিত হোক। ও, তাহলে আমাকেও প্রমাণ দিতে হবে আমি অ্যাডাল্ট কিনা? এ কি বলছেন? আপনি আর উনি? কেন? উনি কি অপরাধ করলেন? 6 বছর বয়সে ওয়ানে পড়লে হাই সেকেন্ডারি পাশ করে 18-তে। তার উপর 2 বছর কলেজে যাচ্ছে। 20 হয়নি? তা অবশ্য। ঠিক আছে, আমি রিপোর্ট পাঠাচ্ছি। উনি এ বাড়িতে আছেন। নো, নেভার! পিতৃদেব আবার হুঙ্কার ছাড়লেন। এ বাড়িতে নেই। আশ্চর্য! আপনি কথায় কথায় এমন হুঙ্কার দিয়ে মিথ্যে কথা বলেন কেন বলুন তো? উনি এখানে আছেন আর বলছেন নেই? এসেছিল, চলে যাবে। এরপর যে ছোকরা উধাও হয়েছে সেও এখানে হাজির হবে। মাসি বললেন, যে উধাও হয়েছে তার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তুমি দেখছি সব নারী নক্ষত্র জানো। তাহলে সম্পর্কটা কার সঙ্গে? ধোঁয়া যখন উঠছে তখন পেছনে তো আগুন আছেই। সম্পর্ক আপনার সঙ্গে হবে। তার মানে? পিতৃদেবের চোয়াল ঝুলে পড়ল। ও আপনার পুত্রবধূ হবে। সে কি? অসম্ভব! আমি বেঁচে থাকতে অসম্ভব। পিতৃদেব স্বপ্নাশিসের দিকে তাকালেন। তোমার দাদাকে বলে দিও সে যেন এ বাড়িতে না ঢোকে। দাঁড়াও, দেবু, দেবু, কাম হিয়ার, কুইক! দেবাশিস বোধহয় কাছেই ছিল। দ্রুত ঘরে ঢুকল। পিতৃদেব বললেন, গেট আউট! আভে নিকলো! আমাকে ব্লাফ দেওয়া, ব্রহ্মচারী হওয়ার এই নমুনা? ডাক্তারি পড়তে গিয়ে তলে তলে এই? আমি কিছু করিনি বাবা।
দেবাশিস মিনমিন করল, করনি? ওকে তুমি চেনো না? ভাইয়ের সঙ্গে প্যাক্ট করনি? না, স্বপ্নকে জিজ্ঞাসা করুন, ও আমাকে বলেছিল এসব করেছে। হ্যাঁ? পিতৃদেব ঘুরে দাঁড়ালেন। তুমি গেট আউট। বেশ, যাচ্ছি, কয়েক মিনিট সময় দিন। স্বপ্নাশিস দ্রুত ভেতরে ঢুকে গেল। পিতৃদেব এবার অফিসারের দিকে তাকালেন। কি এখনো মনে হচ্ছে আমি অভিনয় করছি? অফিসার সেটাকে আমল না দিয়ে আহিরকে বললেন, আপনি একবার থানায় আসুন, একটা স্টেটমেন্ট দিতে হবে এই বলে যে আপনি প্রাপ্তবয়স্ক এবং স্ব-ইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছেন, কেউ আপনাকে বাধ্য করেনি। সেটি ঠিক নয়, বাবা আমাকে বাধ্য করেছেন, আহির বলল। হ্যাঁ? অফিসার হকচকিয়ে গেলেন। হ্যাঁ, আমি প্রাপ্তবয়স্ক। উনি আমায় জোর করে বিয়ে দিচ্ছিলেন। বাড়ি থেকে চলে আসা ছাড়া আমার কাছে অন্য পথ খোলা ছিল না। বেশ, এই স্টেটমেন্টটাই দিন। মাসি এবার পিতৃদেবকে জিজ্ঞাসা করলেন, কি করবেন? কি করব মানে? আপনি ওকে গ্রহণ করুন। ইম্পসিবল, আমি এসব প্রশ্রয় দিতে পারি না। যে মেয়ে নিজের বাবার সঙ্গে একটা বাইরের ছেলের জন্য সংঘাতে যেতে পারে, সে তো কাল আমাকেও নস্যাৎ করতে পারে। আর উনি তো 2 মিনিট সময় চেয়েছেন। মাসি বললেন, কিন্তু ও যদি এখান থেকে না যায়? আহির প্রতিবাদ করল, মাসিমা চুপ কর, শুনুন, ও যদি বলে আপনার ছেলের জন্যও বাড়ি থেকে চলে এসেছে আর তাই ও এখানেই থাকবে, তাহলে আপনি কি ঘাড় ধরে বের করে দেবেন? ও কি আমার পারমিশন নিয়ে বাড়ি ছেড়েছে? আপনার ছেলেকে জানিয়ে এসেছে। ও আমার ছেলে নয়, নো মোর। বাহ, বললেই দায়িত্ব ছেড়ে ফেলতে পারবেন না। পিতৃদেব গলা পাল্টালেন। তুমি তুমি এর মধ্যে জড়াচ্ছ কেন? কারণ আপনি ঠিক কাজ করছেন না। এই সময় একটা ব্যাগ নিয়ে স্বপ্নাশিস বেরিয়ে এলো। চলুন। আহির তার পাশে গিয়ে দাঁড়ালো। মাসিমা বললেন, চিন্তা করে দেখুন, যতদিন না বিয়ে হচ্ছে মেয়েটা আমার ওখানেই থাকবে। স্বপ্ন কোথায় থাকবে আমি জানি না। পিতৃদেব একটি কথাও বললেন না। পুলিশের জিপে উঠল ওরা। থানায় গিয়ে আহিরের স্টেটমেন্ট দেওয়া চুকে গেলে মাসি জিজ্ঞাসা করলেন, তোকে অন্য কোথাও গিয়ে থাকতে হবে কটা দিন, এক বাড়িতে থাকা শোভন নয়। আমি কোথায় থাকবো? ভেবে ঠিক কর, তবে রোজ আসিস। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। ওদের পাতাল রেলে তুলে দেওয়ার আগে আহির জিজ্ঞাসা করল, কি করবে? বুঝতে পারছি না, ভাবছি একবার হরিমাধবধার কাছে যাব। আমার জন্যে আমার জন্যে এমন বিপদে পড়লে তুমি? আহিরের চোখ জলে জলাকার। মাসি ডাকলেন, কিরে, আয়। সব শুনে হরিমাধবদা বললেন, এখনই প্রেম না করলে কি চলছিল না? আমি ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করি? বলটা নিজে এসে আমার ব্যাটের করে লাগায়, ক্যাচ উঠলো আর আমি আউট হলাম। ওয়ার্থলেস। আমাকে কয়েকটা দিন এখানে থাকতে দেবেন? কেন? আমার এই মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা নেই। সেটা আমার সমস্যা নয়। উফ, আমি ভাবতেই পারছি না। এখন তোর কেরিয়ার তৈরি করার সময়। মন ঠিক করে রঞ্জি খেলবি, দিলীপ খেলবি, চেষ্টা করবি ইন্ডিয়া ঢুকতে, তা না করে প্রেম করে বসলি। চমৎকার, নিজের কফিনে নিজেই পেরেক ঠুকছিস। শোন, মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দে। অসম্ভব, আমি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ক্রিকেটের চেয়ে একটা মেয়ে তোর কাছে বড় হলো? না, কেউ কারোর চেয়ে বড় নয়। ও থাকলে আমি আরো ভালো খেলতে পারবো। হয় না, বাড়িতে শান্তি না থাকলে কোনো লেখক, শিল্পী, খেলোয়াড় সফল হতে পারে না। এটা কেরানিগিরি নয়। আপনি আহিরকে দেখলে এসব কথা বলতেন না কেন? ওকে দেখলেই মন ভালো হয়ে যায়। যাহ বাবা, তুই আমার সামনে প্রেমের ডায়লগ বলছিস? আমি সত্যি কথা বলছি। বেশ, তুই যখন মরতে চাস আমি তোকে বাঁচাতে পারবো। নিজে বিয়ে থা করিনি, এসব বুঝি না। তবে দয়া করে এখানে তাকে এনো না। আমি তাহলে এখানে থাকতে পারি? কি আর করা যাবে, ছাত্র পুত্রের সমান। তো নিজের বাবা যা 2 দিন বাদে করবেন, আজ তা আমি করলাম।
তবে একটাই কন্ডিশন, ভালো খেলতে হবে। মাঠে বদনাম হলে এবারই ছাড়তে হবে তোমাকে, মনে রেখো কথাটা। অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে প্রথম 11 জনের মধ্যে স্বপ্নাশিসের নাম দেখা গেল। বাবুল বোস বলল, অনেক ফাটাফাটির পর টিমে ঢুকলে, কিন্তু ব্যাপারটা কি বলো তো, কটকে কেউ তোমার জন্য কিছু বলেনি, এবার এত প্রেশার যে শুটে তাকে হাত গোটাতে হলো। সন্তোষদার সঙ্গে আলাপ হয়েছে নাকি? স্বপ্নাশিস বলল, আমি খেলতে না পারলে কোনো দাদা তো খেলে দেবে না, অতএব উত্তরটা ম্যাচের শেষে দেওয়া ভালো, তাই না? স্বপ্নাশিস ঠিক করেছিল প্রতিটি বল বুঝে সুঝে খেলবে, রিস্কি শট নেবে না। হরিমাধবদা মাঠে এসেছেন। অসমের বোলিং তেমন শক্তিশালী নয়, তবু প্রথম ঘন্টায় 2 উইকেট পড়ে গেল। বেশি ধরে খেলায় ক্রিজে দাঁড়িয়ে থাকতে অসুবিধে হচ্ছিল না, কিন্তু রান পাচ্ছিল না স্বপ্নাশিস। ব্যাপারটা ক্রমশ বিরক্তিকর হয়ে পড়ছিল। কেবলই মনে হচ্ছিল সে তার নিজের খেলা খেলছে না, অন্যের ভূমিকায় অভিনয় করছে। আজ মাঠে আহির এসেছে, কথা হয়নি, কিন্তু ওর দিকে তাকিয়ে মাথা নেড়েছে মাঠে ঢোকার সময়। হঠাৎ স্বপ্নাশিস মত পাল্টালো। সে তার নিজের খেলা খেলবে, শুধু অফের বল ছেড়ে দেবে। ইনিংস শেষেও নট আউট থেকে 30 করার চেয়ে স্বাভাবিক খেলাই খেলা ভালো। এবার মারতে লাগলো সে। দ্রুত রান উঠছে। লাঞ্চেই তার রান 70 হয়ে গেল। মাঠের বাইরে আসতেই হরিমাধবদা জিজ্ঞাসা করলেন, প্রথম ঘন্টায় ইঁদুর হয়েছিলি কেন? এই বোলিং এর বিরুদ্ধে ওই খেলা? এখন যা খেলছিস তাই খেলে যা। স্বপ্নাশিস বলল, একটা কথা বলবো? বল। ওই যে মেয়েটি বসে আছে, ও আহির। আহির? হ্যাঁ, আমার পক্ষে তো যাওয়ার উপায় নেই, আপনি একটু কথা বলবেন? আমি? আমি কি কথা বলবো? স্বপ্নাশিসকে একজন ডাকতেই সে বাধ্য হলো চলে যেতে। দিনের শেষে স্বপ্নাশিস 202 নট আউট। মাঠ থেকে বেরিয়ে আসতেই তাকে নিয়ে এমন মাতামাতি শুরু হলো যে দম বন্ধ হওয়ার জোগাড়, যেন বাংলা আজই ম্যাচ জিতে ফেলেছে। একটু ফাঁকা হতেই ভোজুবাবু এলেন। শুনলাম সন্তোষ নাকি টোপ ফেলেছে, কত মাইনে দিচ্ছে? কেন? শুটে দা এখন 3,500 দেবে, স্টেট ব্যাংকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি যে কন্ট্রাক্ট সই করে ফেলেছি, সিএবিতে অ্যাপ্লাই করলে ওটা বাতিল করে দেবে লয়ার। কিন্তু তাতে আমার কথার দাম থাকবে না ভজুদা। তাছাড়া আমার পক্ষে ভোলা মুশকিল, আপনারা কটকে নিয়ে গিয়ে আমাকে মাঠের বাইরে বসিয়ে রেখেছেন। আমরা করেছি কে বলল? এর উত্তর আপনিই ভালো জানেন। 3টে দিন ঘোরের মধ্যে কেটে গেল। বাংলা ইনিংসে জিতল। প্রত্যেকটা কাগজ স্বপ্নাশিসের ছবি ছেপেছে। প্রাক্তন ক্রিকেটাররা কলম লিখেছে ওর প্রশংসা করে। একজন লিখেছেন, অমল মজুমদার বা নিখিল হলদিপুরকে নিয়ে যে নাচানাচি হয়েছে, তার থেকে অনেক গুণ ভরসা করা যায় স্বপ্নাশিসের ওপর। বিয়ের আগের দিন মাসি গিয়েছিলেন শ্যামনগরে। স্বপ্নাশিসের অনুরোধে সুব্রত নিয়ে গিয়েছিল তাকে। গিয়েছিলেন সকালবেলায়, আহির যখন কলেজে। কিছুদিন থেকে আহির রোজ কলেজে যাচ্ছে। কেউ তাকে বাধা দেয়নি, জিজ্ঞাসা করার জন্য মুখোমুখি হয়নি। মাসির শ্যামনগরে যাওয়া নিয়ে তার আপত্তি ছিল। পুলিশের কাছ থেকে জানার পরও যারা তার সঙ্গে যোগাযোগ রাখেনি, তাদের জানানোর কি দরকার? মাসি শোনেননি ওর কথা। বলেছেন, হাজার হোক ওরা তোকে পৃথিবীতে এনেছেন, বড় করেছেন। আমাদের কর্তব্য তোর এমন সুখবর ওদের জানানো। তারপর ওরা যা করবেন সেটা ওদের ব্যাপার। সন্ধেবেলায় মাসির বাড়িতে প্রায় মিটিং বসে গিয়েছিল। স্বপ্নাশিস ছাড়া হরিমাধবদা ছিলেন, সুব্রতও এসেছিল। আহির বলেছিল, আমার খবরটা ওদের কাছে তো সুখবর নয়। কিন্তু হরিমাধবদা মাসিকে সমর্থন করেছিলেন। জানানো দরকার, শুধু শ্যামনগর নয়, স্বপ্নাশিসের বাবাকেও, এবং সেই দায়িত্ব তিনি নেবেন। এর মধ্যে বিহারের বিরুদ্ধেও স্বপ্নাশিস 110 করায় হরিমাধবদা এখন আকাশের মতো হৃদয় নিয়ে কথা বলছেন। মোহনলাল মিশ্র স্ট্রিটে তার দিদির বাড়ির 3 তলায় 2খানা ঘরের এক ফ্ল্যাটের ব্যবস্থা করেছেন স্বপ্নাশিসদের জন্য। দিদির বয়স হয়েছে, জামাইবাবুরও ছেলে মেয়ে নেই। ভাড়া দেবার কথা ওরা কখনো ভাবেনি। হরিমাধবদাই অনেক বলে রাজি করিয়েছেন।
সেই ফ্ল্যাটে খাট, টেবিল, আলমারি সবই রয়েছে। পুরনো দিনের ভারী আসবাব, সরানোও যাবে না, সরিয়ে রাখারও জায়গা নেই। অতএব স্বপ্নাশিসদের সুবিধেই হবে। 11টার মধ্যে ফিরে এলেন মাসি। ঠিক ছিল আহিরকে নিয়ে মাসি আসবেন ধর্মতলায় রেজিস্ট্রারের অফিসে। হরিমাধবদা যাবেন স্বপ্নাশিস এবং সুব্রতকে নিয়ে। সুব্রতর মুখে শুনতে পেল স্বপ্নাশিস, আহিরের বাবা বলেছেন মেয়ে নিজে বিয়ে করছে, করুক, তার কিছু বলার নেই, তিনি এই বিয়েতে নেই। মাসি অনেক অনুরোধ করেছেন, কিন্তু তিনি শোনেন। উল্টে বলেছেন ছেলের বাবাও নাকি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তা তিনি যদি এসে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলেই আমি বিবেচনা করতে পারি। ছেলে যে অন্যায় করেছে তার জন্য তাকেই তো ফলভোগ করতে হবে। অতএব 3:31 সই সাবুত হয়ে গেল। নবদম্পতিকে দুজন বয়স্ক আশীর্বাদ করল, একজন অভিনন্দন। মাসির ইচ্ছে ছিল সেই রাতটা তার বাড়িতেই ওরা কাটাক। হরিমাধবদা আপত্তি করলেন। এখন থেকে জীবনযুদ্ধে ওদের পাশাপাশি দাঁড়িয়ে লড়াই করতে হবে। সমস্যা যা আসবে তা ওদেরই সমাধান করতে হবে। ঠক্কর খেতে খেতে শিখবে ওরা, আর সেটা আজকের রাত থেকেই শুরু হয়। সবাই মিলে ওদের নিয়ে এলো মোহনলাল মিশ্র স্ট্রিটে। হরিমাধবদার দিদি বরণ করলেন, শাঁখ বাজালেন, মিষ্টি মুখ হলো। হরিমাধবদা ভালো হোটেল থেকে খাবার আনালেন। সবাই যখন ওদের একা রেখে বিদায় নিল তখন রাত 9টা। ঘরের দরজা খোলা, জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছে। স্বপ্নাশিস দেখল আহির চোখ বন্ধ করে বসে আছে। সে কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? বাবার কথা মনে পড়ছে। বাবা? হ্যাঁ। মনে এলে কি করব? আহির চোখ খুলল। ঠিক আছে। স্বপ্নাশিস অস্বস্তি নিয়ে বলল। যে বাবার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আহির, সেই বাবার কথা এই মুহূর্তে মনে আসছে কেন, এ প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না। ঘরের দরজা বন্ধ করে সে জিজ্ঞাসা করল, থাকার জায়গা কেমন হয়েছে? হ্যাঁ, ভালো। এত ভালো হবে আশা করিনি। হরিমাধবদার দিদি কিন্তু গার্জেনগিরি করবে। করুক, মাথার উপর কেউ থাকলে তো ভালো। আহির উঠে দাঁড়ালো। স্বপ্নাশিস আহিরের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তুমি খুশি? আহির স্বপ্নাশিসের বুকে মাথা রাখল। একটা নরম উত্তাপ পলকেই সঞ্চারিত হয়ে গেল স্বপ্নাশিসের সমস্ত শরীরে। আহিরের শরীরের স্পর্শ, গন্ধ এবং এসব মিলেমিশে আর এক অনুভূতি তীব্র গতিতে তাকে নিয়ে ছুটে যাচ্ছিল দূরে কোথাও, বহু দূরে, যেখানে সে কোনো দিন যায়নি। দু হাতে জড়িয়ে ধরল সে আহিরকে। আহির মুখ তুলল, আই লাভ ইউ। এই এক স্বপ্নের জীবন। ঘুম ভাঙলেই আহিরের মুখ, ঘুমোতে যাওয়ার আগে সেই মুখে ছড়ানো শান্তি মেখে নেওয়া। এতদিন বাইরে দেখা হতো, সেখানে স্বাভাবিকভাবেই সাজগোজ করা আহিরকে দেখতে হতো। এখন আটপৌরে আহিরও আর এক ধরনের ভালো লাগা তৈরি করছে। সকালে ঘুম থেকে উঠেই চা তৈরি করে দুজনে বের হয়। আহির যায় কলেজ, স্বপ্নাশিস মাঠে। আহির কলেজ থেকে ফেরার আগেই স্বপ্নাশিসকে বেরিয়ে যেতে হয় মাঠে কিংবা অফিসে। সকালের রান্না খাওয়ার কোনোটাই সম্ভব হয় না তার পক্ষে। এ নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা আহিরের। স্বপ্নাশিসের ক্যান্টিনে খাওয়া সে পছন্দ করে না, কিন্তু কোনো উপায়ও তো নেই। এক রবিবার সকালে সে বলল, আজ আমি যা বলবো তা করতে হবে তোমাকে। যেমন? তোমাকে মিনিমাম কয়েকটা রান্না শিখতে হবে। কি দরকার? দরকার আছে। ধরো আমি অসুস্থ, বিছানা থেকে নামতে পারছি না, তুমি যদি সামান্য কিছু রাঁধতে শিখে নাও তাহলে খাওয়ার কোনো প্রবলেম হবে না। তা ঠিক, কিন্তু তুমি অসুস্থ হবে কেন? আশ্চর্য, শরীরের কথা কেউ বলতে পারে? তুমি অসুস্থ হলে আমি মরে যাব। বাহ, চমৎকার। উনি আমাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে মরে যাবেন, আর আমার কি হবে তা একবারও চিন্তা করলেন না। আহির স্বপ্নাশিসের ঠোঁটে আঙুল রাখল। কখনো ওসব কথা বলবে না। তুমি ছাড়া আমার কেউ নেই। তোমার কিছু হলে আমি আত্মহত্যা করব, বুঝলে? খারাপ কথা একদম উচ্চারণ করবে না। স্বপ্নাশিস আহিরকে জড়িয়ে ধরল, যেন দু হাত দিয়ে মুছে ফেলার চেষ্টা করল শব্দগুলো।
কিছুক্ষণ চুপচাপ জড়িয়ে রইল আহির। রান্নাঘরে ঢুকে স্বপ্নাশিস জিজ্ঞাসা করল, তুমি এসব শিখলে কখন? ইচ্ছে থাকলেই শেখা যায়। যারা খাওয়াতে ভালোবাসে তাদের মধ্যে আপনা থেকেই একটা ইন্টারেস্ট গ্রো করে মশাই। আপনাকে শুধু ভাত, ডাল আর মাছের ঝোল তৈরি করা শিখতে হবে। শিখলে আমি কৃতার্থ হব। বলো তো, দুজনের জন্য তুমি কতখানি চাল নেবে? আহির কোমরে শাড়ি জড়ালো। হাফ কিলো। হাফ কিলো চালের ভাত আমরা দুজনে খাই? মাথা নাড়ল আহির। নিজে তো মোটা হয়ে যাওয়ার ভয় খেতে চাও না। ম্যাক্সিমাম 300 গ্রাম। এই যে কৌটোটা দেখছো তার 1.5 কৌটো। কিন্তু আহিরের ক্লাস নেওয়া হলো না। সুব্রত এলো। ম্যাডাম, চা খাওয়াবেন? আপনারা প্লেয়াররা যখন তখন চা খান? এই রে, স্টকে বুঝি চা নেই? থাকবে না কেন? তাহলে ঠিক আছে। চাকে লোকে আর নেশার জিনিস মনে করে না। এই যেমন ধরুন শালা শব্দটা আগে গালাগালি হিসেবে ব্যবহৃত হতো, বড়দের সামনে উচ্চারণ করা নিষিদ্ধ ছিল। এখন জল ভাত। কলকাতার বেশিরভাগ ছেলেকে দেখবেন একটা অশ্লীল শব্দ কথার ফাঁকে অস্বারে গুঁজে উচ্চারণ করে চলেছে। কোনো বিকার নেই। কাল বাদে পরশু দেখবেন সেটা শুনতে তেমন খারাপ লাগবে না। আপনি বড্ড বকেন। আহির হেসে ফেলল। তুই রান্নাঘরে কি করছিলি? রান্না শিখছিলাম। সর্বনাশ, তোর 12টা বেজে গেছে। রান্নাঘর থেকে আহিরের গলা ভেসে এলো। সর্বনাশ কেন? বাড়িতে খাবার না থাকলে দোকান আছে, পরিশ্রম করা কি দরকার? যাকে, তুই নিশ্চয়ই যাবি না। আমি যাচ্ছি। কোথায়? শ্যামনগরে। সেই মাঠে আবার টুর্নামেন্ট হচ্ছে। খেপ। তুই এখনো খেপ খেলে যাচ্ছিস? সবাই প্রতিশ্রুতি দিচ্ছে চাকরির, কেউ দিচ্ছে না। ওটা পেয়ে গেলে খেপ খেলা ছেড়ে দেব। আগে টাকা না পেলে যাব না বলে দিয়েছি। হঠাৎ স্বপ্নাশিস জিজ্ঞাসা করল, তুই রঞ্জি খেলার স্বপ্ন দেখিস না? নো, আমি আমার ক্ষমতা জানি। তুই সোবার্স, রিচার্ড কিংবা জাভেদ মেহতা হবার স্বপ্ন দেখিস? তবে সুব্রত হাসল। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আহির বলল, কিন্তু পরের প্রজন্মের কেউ স্বপ্নাশিস হবার স্বপ্ন দেখবে, সেই চেষ্টা তো ওকে করতে হবে। বাহ, চমৎকার বলেছেন। আহ, এরকম বউ পেলে রঞ্জি কেন, ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখতাম আমি। গ্র্যান্ড। হইচই করে উঠল সুব্রত। চায়ের কাপ নিয়ে এসে আহির জিজ্ঞাসা করল, শ্যামনগরে খেলা কবে? শনিবার। আহির স্বপ্নাশিসের দিকে তাকালো। এবাড়ির ঠিকানাটা ওদের জানাবে? স্বপ্নাশিস মাথা নেড়ে হ্যাঁ বলল। এই কিছুদিনে এসে অনুভব করেছে শ্যামনগরের প্রিয়জনেরা আহিরকে খুব টানে। তাদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু অস্বীকার করতে পারেনি। ব্যাপারটা তার ভালো লেগেছে। একদা যাদের সঙ্গে ভালো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ছিল, একটা ঝড়ে তার সমস্তটা যারা মুছে দেয়, তাদের কখনোই বিশ্বাস করা চলে না। সুব্রত বলল, ঠিক আছে, আমি সোজা কড়া নেড়ে ঠিকানাটা দিয়ে আসবো। কথা বলার ধরনে হেসে ফেলল আহির। ঠিক আছে, আর বাপিকে এখানে আসতে বলবেন। কে বাপি? সুব্রত জানতে চাইল। স্বপ্নাশিস বলল, শ্যামনগরের ওই মাঠটার পাশেই থাকে, ওর বন্ধু। ক্যান্ডিডেট ছিল নাকি? আহির চেঁচিয়ে উঠল, ফাজলামি করবেন না, ও আমার খুব ভালো বন্ধু। বাপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পুলিশ অফিসার স্বপ্নাশিসের বাড়িতে এসে জানিয়েছিলেন। সেই যে বাপি আহিরকে তার দিদির বাড়িতে পৌঁছে দিয়ে চলে গিয়েছিল, তারপর থেকে একবারও আসেনি। মাসির বাড়িটা ও না চিনতে পারে, কিন্তু খেলার মাঠে গিয়ে দেখা করতে পারত, কিন্তু করেনি। স্বপ্নাশিসের মনে হলো আহির বাপির খোঁজ নিতে বলে ভালোই করেছে। বাপি না থাকলে তার পক্ষে আহিরের কাছে পৌঁছানো সহজ হতো না। ওদের জীবন ওদের মতনই চলছিল। সেই ভোরবেলা দুজনের ছাড়াছাড়ি হয়, আবার দেখা হতে হতে রাত 10টা। অফিস বা খেলার মাঠ থেকে কলেজ করে বাড়ি ফেরে স্বপ্নাশিস। তখন ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার মতো অবস্থা। আর সকাল 10:30টায় বাড়িতে ফিরে ততক্ষণ একদম একা থাকতে হয় আহিরকে। হরিমাতব তার দিদির কাছে কয়েকবার গিয়েছে সে। তিনি বেশি কথা বলার মানুষ নন, অতএব সময় কাটতেই চায় না আহিরের। এর মধ্যে সে একটা অ্যাডভেঞ্চার করেছিল। কলেজ থেকে বেরিয়ে সোজা বাড়িতে না ফিরে স্টেশনে চলে গিয়েছিল। খালি ট্রেন ধরে নেমেছিল ইছাপুরে। তারপর সেখান থেকে শেয়ারের অটোয় চেপে শ্যামনগরে।
মাথায় ঘোমটা টেনে একটা রিকশায় চেপে ঘুরে এসেছিল বাড়ির সামনে দিয়ে। সেই ভর দুপুরে রাস্তায় লোকজন ছিল না। পাড়ার দু একজন পরিচিত মানুষকে দেখতে পেয়েছিল। তারা লক্ষ্য করেনি কেউ ঘোমটা মাথায় রিকশায় বসে তাকে দেখছে কিনা। বাড়ির কেউ অথবা বাপিকে দেখতে পাওয়া যায়নি। বিকেল ৩টের মধ্যে ফিরে এসে খাটে শুয়ে অনেকক্ষণ কেঁদেছিল সে। তারপর নিজের কাছেই পুরো ব্যাপারটা বোকা বোকা বলে মনে হয়েছিল। রাত্রে স্বপ্নাশিস ফেরা মাত্র সব কথা বলে দিল সে। স্বপ্নাশিস অবাক। কি হয়েছিল? মানে? হঠাৎ গেলে কেন? জানি না, আগে ভেবে যাইনি। হঠাৎ মনে হলো। তুমি রাগ করলে? না, তুমি আমার সঙ্গে যেতে চাও? না। চলো না, প্রথমে বাপির বাড়িতে যাব, ওকে দিয়ে খবর পাঠাবো। ওদের যদি আপত্তি না থাকে তাহলে তুমি দেখা করে আসবে। তোমার বাবার সঙ্গে দেখা করেছো এর মধ্যে? না, মিছিমিছি অপমানিত হওয়ার কোনো মানে হয় না। আমারও একই কথা। আজ আমাকে নিশ্চয়ই পেতনিতে ভর করেছিল। কথা দিচ্ছি আর কখনো এমন কাণ্ড ঘটবে না। রবিবার সকালে সুব্রত এলো। সপ্তাহে ওই একদিন প্র্যাকটিসে যান। সুব্রত এসে বলল, স্বপ্ন, তোকে কিরকম লোক লোক দেখাচ্ছে। মানে? বেশ বয়স্ক, বিয়ে থা করলে বোধহয় এমন হয়। গিয়েছিলি? ইয়েস। আহিরের দিকে তাকালো সুব্রত। তোমার বাবা বাড়িতে ছিলেন না, সম্ভবত তোমার মা দরজা খুলেছিলেন। তার হাতে তোমাদের ঠিকানা লেখা কাগজটা দিলাম। উনি দেখলেন, কিছু বললেন না। জিজ্ঞাসা করলাম, কিছু বলতে হবে? উনি বললেন, না। আমি চলে এলাম। বাপির দেখা পেয়েছেন? আহির জানতে চাইল। হ্যাঁ। আপনি ওকে আপনার বন্ধু বলেছিলেন? নিশ্চয়ই। সে কি বলল জানেন? আমি যদি ইচ্ছে করতাম তাহলে নিজেই ওদের সঙ্গে দেখা করে আসতাম। সেটা যখন করিনি তখন ওদের বোঝা উচিত ছিল আমার কোনো ইচ্ছে নেই, ওরা ভালো থাকুক, ব্যাস। এই কথা বলল বাপি? আহির বিশ্বাস করতে পারছিল না। ইয়েস ম্যাডাম। এত সাজিয়ে এইসব কথা বাপি বলতেই পারে না। ও হই হই করার ছেলে। আমি মিথ্যে বলবো কেন? না না, তা বলছি না। ওর আবার কি হলো? আহিরকে চিন্তিত দেখালো। হঠাৎ স্বপ্নাশিস বলল, যেদিন তোমার চিঠি নিয়ে ও এসেছিল সেদিনও ওকে অন্যরকম দেখাচ্ছিল, যেন ইচ্ছের বিরুদ্ধে কাজ করছে। ম্যাডাম, আপনি ওকে নিশ্চয়ই বন্ধু বলে মনে করেন, কিন্তু ও হয়তো মনে মনে আপনার সম্পর্কে অন্য কিছু ভাবত। আহির তীব্র প্রতিবাদ করল, অসম্ভব। সুব্রত প্রসঙ্গ ঘোরালো। স্বপ্নাশিস দেখল প্রসঙ্গান্তরে গিয়েও আহির খুব সহজ হতে পারছে না। সুব্রত চলে যাওয়ার পর আবার কথা তুলল আহির। আমি ভাবতেই পারছি না জানো। ছেড়ে দাও তো, সুব্রত কি শুনতে কি শুনেছে। কিন্তু কখনো বাপির সামনে এলে আমি আগের মতো কথা বলতে পারবো না। বাংলা পূর্বাঞ্চল চ্যাম্পিয়ন হলো। পরের খেলার জন্য দিল্লিতে যেতে হবে। চিন্তায় পড়ে গেল স্বপ্নাশিস। হরিমতো তার দিদির বাড়িটায় যথেষ্ট নিরাপদে আছে ওরা, কিন্তু সে কলকাতার বাইরে গেলে এত বড় শহরে আহিরকে একা থাকতে হবে। তখন যদি কিছু হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হল। স্বপ্নাশিস আহিরকে বলেছিল ওই কয়েকদিন মাসির বাড়িতে থাকতে। মাসির সঙ্গে যদিও এখন নিয়মিত যোগাযোগ নেই, সময়ের অভাবেই সেটা হয়েছে, তবু ওদের ওই একটা দরজা খোলা রয়েছে। আহির রাজি হয়নি। মাসির বাড়িতে এমনি যেতে তার আপত্তি নেই, কিন্তু স্বপ্নাশিস নেই বলে প্রয়োজন হয়ে পড়ায় তার বাড়িতে গিয়ে থাকতে ওর একটু ভালো লাগবে না। আহির জেদ করে বসে আছে সে একাই থাকবে। পরীক্ষা এসে যাচ্ছে, একা থাকতে তার কোনো অসুবিধে হবে না। দিল্লি রওনা হওয়ার ৩ দিন আগে মাঝরাত্রে ঘুম ভেঙে গেল স্বপ্নাশিসের। সে দেখল আহির বিছানায় বসে কাঁদছে, মাঝে মাঝে কোকিয়ে উঠছে। ধড়মড়িয়ে উঠল স্বপ্নাশিস। দু হাতে আহিরের কাঁধ আঁকড়ে ধরে প্রশ্ন করল, কি হয়েছে? হ্যাঁ। কিছু না। কান্না চাপতে চেষ্টা করলো আহির। কিছু নিশ্চয়ই হয়েছে। হঠাৎ স্বপ্নাশিসের কাঁধে মাথা গুজে শব্দ করে কেঁদে উঠল আহির। আমি আর সহ্য করতে পারছি না। স্বপ্নাশিস শক্ত হয়ে গেল। এতদিন পর ভেঙে পড়ল আহির। বাবা মাকে ছেড়ে এইভাবে একা থাকার লড়াইতে হেরে গেল। সে নিচু গলায় বলল, তুমি কি শ্যামনগরে যেতে চাও? না, ত্রস্তে বলে উঠল আহির।
তাহলে শক্ত হও, এভাবে ভেঙে পড়ছো কেন? তোমার শ্যামনগরের কথা মনে হচ্ছে কেন? দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলো আহির, এবং তখনই স্বপ্নাশিসের খেয়াল হলো আহির কোনো শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পারার কথা বলছে। সে ওকে শুইয়ে দিতে চাইল, কিন্তু আহির আপত্তি করল। শুতে পারছি না, শুলে যন্ত্রণা বেড়ে যাচ্ছে। কোথায় হচ্ছে যন্ত্রণা? পেটে? হ্যাঁ। উফ মাগো! বাড়িতে ডিসপিরিন আছে, সেটা মাথার যন্ত্রণা সারায়। পেটের বেলায় কাজ করে কিনা জানা নেই, কিন্তু স্বপ্নাশিসের মনে হলো কিছুটা কাজ হলেও হতে পারে। এত রাত্রে কোথায় ডাক্তার পাবে? সে ডিসপিরিন আর জল এনে দিল। আহির সেটা খেল, কিন্তু তার যন্ত্রণা কমছিল না। আহিরের মুখ নীল হয়ে গেছে, অথচ সে কিছুই করতে পারবে না। আহির তার জীবন, তার সব। আহিরের সুখে তার সুখ, কষ্টে। হঠাৎ মনে হলো এই কথাগুলো ভাবা যত সহজ, বাস্তবে তা নয়। যে কষ্ট এখন আহির পাচ্ছে তার দর্শক হয়ে থাকা ছাড়া সে কিছুই করতে পারছে না। আহির বাথরুমে যাবে, ধরে ধরে তাকে দরজা পর্যন্ত নিয়ে যেতেই আহির বলল, তুমি ছেড়ে দাও। দরজা বন্ধ করতে হবে না। অসম্ভব। না, তুমি পড়ে যেতে পারো। দোহাই, আমাকে চেঞ্জ করতে হবে। শিথিল হয়ে গেল স্বপ্নাশিস। আহির দরজা বন্ধ করল। এটা তাহলে মেয়েলি ব্যাপার। মাসের কয়েকটা দিন আহির নিজেকে গুটিয়ে রাখে, তখন গায়ে হাত দিতেও দেয় না। স্বপ্নাশিস মেনে নিয়েছিল। মেয়েলি ব্যাপারটা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, আগ্রহও নেই। গত মাসে ওই 4 দিন কলেজে যায়নি সে। জিজ্ঞাসা করলে বলেছিল ব্লিডিং বেশি হচ্ছে। সে ডাক্তারের কাছে যাওয়ার কথা বললে আহির হেসে উড়িয়ে দিয়েছিল। যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না তো। জন্মাবধি বাড়িতে কোনো মহিলাকে সে দেখেনি। কেলোর মা শুধু দুবেলা আসা যাওয়া করেছে। মহিলাদের এই সমস্যা তার অজানা। স্বপ্নাশিস একবার ভাবল হরিমাধব তার দিদিকে ডেকে নিয়ে আসবে কিনা। এত রাত্রে ওকে বিব্রত করতে সংকোচ হলো। তাছাড়া এতে আহিরও অসন্তুষ্ট হতে পারে। সারা রাত যন্ত্রণা আর জেগে থাকায় কাটল। সকালে আলো ফুটতেই ডাক্তারের কাছে ছুটে যাচ্ছিল স্বপ্নাশিস। আহির বাধা দিল। কোন ডাক্তারের কাছে যাচ্ছ? মোড়ের মাথায় একজন বসেন, খুব ভিড় হয় দেখেছি। ওই বাড়িতেই থাকেন উনি। না না, যাওয়ার দরকার নেই, আপনিই ঠিক হয়ে যাবেন। অসম্ভব। আমি তোমার আপত্তি আর শুনছি না। তাহলে কোনো গাইনির কাছে যাও। গাইনি? হকচকিয়ে গেল স্বপ্নাশিস। এই অসুখ সম্পর্কে ওরাই ভালো জানেন। সকালবেলায় কিছুটা খোঁজাখুঁজির পর একজন গাইনোকোলজিস্টের কাছে পৌঁছাতে পারল সে। স্বপ্নাশিসের মুখে যতটা সে জানে শোনার পর ডাক্তার জিজ্ঞাসা করলেন, এর আগে যখন এমন হয়েছে তখন কি ওষুধ খেতেন উনি? আমি জানি না, কখনো এমন কষ্ট পেতে দেখিনি আমি। আপনি একবার চলুন। স্বপ্নাশিস পরে বুঝেছে সে সেদিন অকস্মাতেই একজন ভালো মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। ডাক্তার হিসেবে কল্যাণ দত্তর নাম যতটা ঠিক ততটাই বদনাম চোখা চোখা কথা বলার জন্যে। পান থেকে চুন খসলে সহ্য করতে পারেন না, কিন্তু মানুষ হিসেবে লোকটা খুবই ভালো। আহিরকে দেখেই তিনি জিজ্ঞাসা করলেন, বাড়ির আর সব কোথায়? আহির শুয়েছিল বিছানায়, চোখ বন্ধ করল। স্বপ্নাশিস বলল, আমরাই থাকি এখানে। তোমাদের যা বয়স তাতে তো একসঙ্গে থাকার কথা নয়, বিয়ে করেও নয়। কি করো তুমি? চাকরি করি আর পড়ি, ক্রিকেট খেলি। বাড়ি থেকে পালিয়ে এসে আছো? না, বাড়িকে জানিয়েই বিয়ে করেছি। কি জানো? আহিরের পাশে গিয়ে বসলেন তিনি। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর ডাক্তার দত্ত ভাবলেন, এখনো অসুস্থ, আগে যন্ত্রণা কমুক, ব্লিডিং বন্ধ হোক। আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিকঠাক খাওয়াবে, আর একদম বেড রেস্ট। কিন্তু এতেও যন্ত্রণা না কমলে ইঞ্জেকশন দিতে হবে। বাড়িতে আর কেউ নেই? না। দেখো আজকের দিনটা। ডাক্তার উঠলেন। একটা আলট্রাসোনোগ্রাফি করানো দরকার। অফিসে যাওয়ার প্রশ্নই নেই। যদিও আহির খুব জেদ করেছিল সে একাই থাকতে পারবে। খবর পেয়ে হরিমাধবদার দিদি এলেন। তাকে কিছু না জানানোর জন্য অনুযোগ করলেন। স্বপ্নাশিস ওষুধ আনলো, কিন্তু সারাদিনেও তেমন পরিবর্তন দেখা গেল না। 4টের সময় সে ডাক্তারের বাড়িতে গিয়ে
খবরটা দিতেই তিনি সোজা গাড়ি নিয়ে চলে এলেন স্বপ্নাশিসকে পাশে বসিয়ে। বললেন, তুমি কি রোজগার করো জানি না, কিন্তু ওকে আমি এখনই নার্সিং হোমে নিয়ে যাচ্ছি। তেমন বুঝলে কাল ছেড়ে দেব, কিন্তু আজ সারা রাত তোমার মতো আনাড়ির সামনে শুয়ে মেয়েটা কষ্ট পাক আমি চাই না। আহিরের প্রচন্ড আপত্তি সত্ত্বেও তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো। রাত 10টায় বাড়ি ফেরার সময় স্বপ্নাশিস জানতে পারল আহির ঘুমোচ্ছে। ঘুম যখন এসেছে তখন শরীরের যন্ত্রণা নিশ্চয়ই তীব্র নেই। হরিমাধবদা খবর পেয়ে এসেছিলেন নার্সিং হোমে। কাঁধে হাত রেখে বললেন, নার্ভাস হওয়ার কিছু নেই, শরীর থাকলেই অসুস্থ হবে। চল, আমার ওখানে থেকে রাতের খাওয়া খেয়ে বাড়ি ফিরবি। যেতে যেতে হরিমাধবদা বললেন, শোন স্বপ্ন, কাল যদি সব ঠিক হয়ে যায় তাহলে অন্য কথা, নইলে ওর বাবা মাকে খবর দিবি। স্বপ্নাশিস চুপ করে রইল। ব্যাপারটা তোর একার পক্ষে সামলে নেওয়া হয়তো সম্ভব হবে না। তাছাড়া কদিন পরেই দিল্লি যাবি। আজ প্র্যাকটিস হলো না তোর। এরকম করলে দিল্লি যেতেই পারবি না। আহির সুস্থ না হলে আমি কোথাও যাব না, শক্ত গলায় বলল স্বপ্নাশিস। তার মানে ওর যদি সুস্থ হতে 10 দিন লাগে, তুই দিল্লির ম্যাচ খেলবি না? আমি খেলতে পারবো না। ওহ স্বপ্ন, তুই নিজেকে শক্ত কর। দিল্লিতে তোকে খেলতেই হবে। জোনাল ম্যাচে যত ভালোই খেলিস, নির্বাচকদের নজরে পড়বি না। এখন থেকে প্রতিটি খেলা তোর কাছে ইম্পর্টেন্ট। আমি সব জানি, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট ওর পাশে থাকা। রাত 11টায় ঘরে ফিরে প্রচন্ড কান্না পেল স্বপ্নাশিসের। চারধার নিস্তব্ধ। এই ঘরে আহির নেই, অথচ আহিরের ব্যবহৃত সব জিনিস চারপাশে ছড়িয়ে আছে। জীবনে প্রথমবার তার নিজেকে একদম একা বলে মনে হতেই কান্নাটা তীব্র হলো। পরদিন সকালে আহির অনেকটা সহজ। দেখা হতেই বলল, বাড়ি যাব। মন ভালো হয়ে গেল স্বপ্নাশিসের। পাশে বসে বলল, কষ্ট আর নেই? না, একদম না। এখানে আর থাকার দরকার নেই। তুমি আজ প্র্যাকটিসে যাওনি কেন? এটা খুব অন্যায়। চোখ পাকালো আহির। নার্সিংহোম থেকে সোজা ইডেনে চলে গেল সে। ম্যানেজারকে আহিরের অসুস্থতার কথা জানালো। ভদ্রলোক বললেন, মুশকিলে ফেললে। কাল থেকে প্র্যাকটিসে আসছো না, বিকেলে এসো, নইলে এ নিয়ে কথা উঠবে। মাঠ থেকে সোজা ডাক্তারের চেম্বারে। বেলা 1টায় তিনি ভেতরে ডাকলেন। দেখা হওয়া মাত্র বললেন, তেমন কোনো ভয় নেই, আমি সমস্ত রিপোর্ট পেয়ে গেছি। কতদিন বিয়ে হয়েছে? 4 মাস। মাই গড। শোনো, আহিরের ইউটেরাসে 2টো বড় টিউমার রয়েছে। পিরিয়ডের সময় বেশি ব্লিডিং এবং যন্ত্রণা ওর আগেও হতো, হয়তো এবারের মতো মারাত্মক হয়নি। মোটের ওপর ও ব্যাপারটাকে এতদিন আমল দেয়নি। এই টিউমার রিমুভ করা দরকার এখনই। তাতে কোনো ভয় নেই? না, জলের মতো সহজ ব্যাপার। অপারেশনের পর সপ্তাহ 3 বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে, ওর জীবন বাঁচবে। ডাক্তার দত্ত হঠাৎ গলা নামালেন। কি রকম খরচ হবে? খরচ? তুমি এখন খরচের কথা চিন্তা করছো? খরচ যাই হোক, ধার করেও ওকে তুমি বাঁচাতে চেষ্টা করবে না? কি জবাব দাও। খেপে গেলেন ডাক্তার দত্ত। নিশ্চয়ই। গুড। সমস্যা হলো তোমাদের কোনো সন্তান হয়নি। ইউটেরাস বাঁচিয়ে ওই টিউমার 2টো রিমুভ করা যায়, কিন্তু বায়োপসি রিপোর্টে খারাপ কিছু পেলে দ্বিতীয়বার অপারেশন করতে হবে। সেই ধকল মেয়েটা সামলাতে পারবে কিনা জানি না। খরচও দ্বিগুণ হয়ে যাবে। ডাক্তার দত্তকে আবার চিন্তিত দেখালো। বায়োপসি রিপোর্টে খারাপ মানে কি? ডাক্তার দত্ত বললেন, আমাদের শরীরে ক্যান্সারের আশ্রয়স্থল হলো টিউমার। সব টিউমারই যে ক্যান্সারের বাসা তা নয়, নিরীহ টিউমারের সংখ্যাই বেশি। মেয়েদের ইউটেরাস এবং কিছুটা ব্রেস্টে টিউমার হলে এবং তাতে যদি ক্যান্সারের বাসা থাকেও, বাদ দিলে বাকি শরীরটা বেঁচে যায়, কারণ ওগুলোকে সহজেই আলাদা করা সম্ভব। গলা, বুক, পেটের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। ইউটেরাসে ক্যান্সার হলেও প্রাথমিক অবস্থায় অপারেশন করায় অনেকেই দীর্ঘজীবী সুস্থ থাকেন, কিন্তু এর ফলে মেয়েদের বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে না। যদি দেখি ওকে বাঁচাতে এছাড়া উপায় নেই, তাহলে সেজন্য তোমাকে তৈরি থাকতে হবে।
আমার বাচ্চার কোনো দরকার নেই, ওকে বাঁচিয়ে দিন। সাবাস। বিকেলে নার্সিং হোমে ঢুকতেই মাসির সঙ্গে দেখা। তিনি স্বপ্নাশিসের বাড়িতে গিয়েছিলেন অনেক দিন কোনো খবর না পেয়ে। সেখানে হরিমাধবদা দিদির কাছে জেনে ছুটে এসেছেন নার্সিং হোমে। স্বপ্নাশিস কেন তাকে কিছু জানায়নি এই প্রশ্ন করে রাগারাগি করলেন। আমার মাথা ঠিক নেই মাসি। কেন? ডাক্তার কি বলেছে? স্বপ্নাশিস জানালো। মাসি ওর হাত ধরলেন। কেন লোকে ভগবানকে দয়ালু বলে জানি না, আমি তো সারা জীবন ধরে তাকে নির্মম হয়ে থাকতে দেখলাম। আহির জানে? না। ওর বাবা মা? আহির খবর দিতে নিষেধ করেছে। ঠিক আছে, সেটা আমি বুঝবো। দেখ স্বপ্ন, আমার তো বাচ্চা নেই, তাই না? মাসি, আমি বলেছি শুধু আহিরকে সুস্থ করে দিতে, আর কিছু চাই না। ওরা দুজনে আহিরের কাছে গেল। আহির বিছানায় বসেছিল। এখন ওকে অনেক তাজা দেখাচ্ছে। মাসিকে দেখে বলল, উমা, আপনাকেও টেনে এনেছে? দেখুন না, সামান্য ব্যাপার নিয়ে কিরকম ঝামেলা পাকালো। আমি এখন ঠিক হয়ে গেছি। ডাক্তারবাবু এলেন সন্ধে নাগাদ। বললেন, মা, একটা ছোট্ট অপারেশন করতে হবে, একটুও কষ্ট পাবে না। তবে তার আগে আরো কয়েকটা টেস্ট করতে চাই। অপারেশন? মুখ গম্ভীর হয়ে গেল আহিরের। হ্যাঁ, টিউমার তোমাকে কষ্ট দিচ্ছে, ওটা বাদ দিতে হবে। না বাদ দিলে হয় না? না, তুমি আজ বাড়ি চলে যাও, কি কি টেস্ট করাতে হবে লিখে দিচ্ছি। দিন 10 বাদে আবার এখানে আসবে। একটু পরে করলে হয় না? ও দিল্লিতে যাবে রঞ্জি ট্রফি খেলতে। তাই নাকি? ডাক্তার দত্ত স্বপ্নাশিসের দিকে তাকালেন। তুমি ক্রিকেট খেলো বলেছিলে, কিন্তু ওই লেভেলে খেলো তা তো বলনি। ঠিক আছে, তুমি ফিরে এলেই হবে, তবে এর মধ্যে টেস্টগুলো করাতে হবে। ইনি স্বপ্নাশিস বলল, আমার মাসি। নমস্কার। আমি ভেবেছিলাম দুকুল বিসর্জন দিয়ে তোমরা স্বয়ংভূ হয়ে আছো। আপনি যখন আছেন তখন চিন্তা নেই। আপনি লিখে দিন কি করতে হবে। তবে আমি সাউথে থাকি, ওখানে করাবো, তাতে আমার সুবিধে। ওকে আমার কাছে নিয়ে যাচ্ছি। না না, আহির আপত্তি জানালো। চুপ কর, আর পাকামো করতে হবে না। এতদিন ধরে রোগটা পুষে রেখেছিস কেন? তখন মনে ছিল না? মাসি ধমকে উঠল। স্বপ্নাশিস স্বস্তি পেল। মাসি জোর করেই আহিরকে নিয়ে গেলেন। নার্সিংহোম থেকে ছাড়ার আগে ডাক্তার দত্ত ওকে পরীক্ষা করলেন। বেরিয়ে এসে বললেন, আর দেরি করা উচিত হবে না। ভেবেছিলাম ইউটেরাস বাঁচাতে পারবো, কিন্তু মনে হচ্ছে সেটা সম্ভব নয়। তাছাড়া মাসির দিকে তাকিয়ে বললেন, ও তো থাকছে না। আপনি একবার সরোজ গুপ্তর সঙ্গে দেখা করবেন। ডাক্তার গুপ্ত খুব ভালো মানুষ। আমি চিঠি লিখে দিচ্ছি, ওকে একবার দেখিয়ে নিন। তারপর স্বপ্নাশিসের কাঁধ চাপড়ে বললেন, যাও হে, খবরের কাগজে তোমার খবর পড়তে চাই, সেটাই হবে আমাদের ইন্সপিরেশন। যেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু আহিরের চাপে রাজি হতে হলো। মাসির বাড়িতে যাওয়ার আগের রাত্রে আহির বলল, এই তোমার বুকে মাথা রেখে ঘুমোতে দেবে? বুক কেমন টাটিয়ে উঠল স্বপ্নাশিসের। এভাবে কখনো বলে না আহির। চার দেওয়ালের মধ্যে আলো তেমন নেই। বিছানায় ওরা পাশাপাশি শুয়ে। স্বপ্নাশিস হাত বাড়ালো। আহির মাথা রাখলো তার বুকে। তুমি আমাকে খুব ভালোবাসো না? স্বপ্নাশিস জবাব দিল না। আহির বলল, উত্তর দিচ্ছ না যে? তুমি তো জানো। তোমাকে তাহলে দিল্লিতে গিয়ে সেঞ্চুরি করতে হবে। করবে তো? কেউ ইচ্ছে করলেই করতে পারে? তুমি পারো, আমার কথা ভাবলেই পারবে। স্বপ্নাশিস দু হাতে মুখটা আঁকড়ে ধরতেই ভেতরটা কেঁপে উঠল। আহির বলল, আমার কিচ্ছু হবে না। দেখো, কত মানুষের তো সন্তান হয় না। আমার না হলে তুমি কি খুব কষ্ট পাবে? মোটেই না, আমার কিছুই চাই না, শুধু তুমি ভালো থাকো। আমি ভালো থাকবই। সে রাত্রে দুটো শরীর একত্রিত, অথচ শরীর উত্তাপহীন। শরীর থেকে উঠে আসা অনুভূতি একাকার হয়ে আনন্দ শঙ্কায় মিলেমিশে এক অন্য জগৎ তৈরি করে দিয়েছিল। স্বপ্নাশিসের মনে হচ্ছিল যে যদি কোনো জাদুতে আহিরের রক্তে মিশে গিয়ে
ওর শরীরটাকে সমস্ত রোগমুক্ত করতে পারত, আর আহির চোখ বন্ধ করে দেখছিল হাজার হাজার মানুষের হাততালির জবাবে স্বপ্নাশিস ব্যাট তুলে মাথা নোয়াচ্ছে। খবরের কাগজে বেরিয়েছিল স্ত্রীর কঠিন অসুখের জন্য প্র্যাকটিসে না আসতে পারা সত্ত্বেও স্বপ্নাশিসকে দিল্লিতে যেতে দেওয়া হলো। সন্তোষ বাজপেয়ী যে এ ব্যাপারে প্রভাব খাটিয়েছেন তাতে সন্দেহ নেই, কিন্তু ভবিষ্যতে এরকম হলে দল থেকে বাতিল করে দেওয়া হবে বলে সতর্ক করা হলো। খবরের কাগজ নামিয়ে রেখে পিতৃদেব দেবাশিসকে ডাকলেন। তোমার ভাইয়ের স্ত্রীর নাকি কঠিন অসুখ হয়েছে, তুমি জানো? না, আপনি নিষেধ করেছেন যোগাযোগ রাখতে। বিয়ে করতে না করতে ঠেলা টের পাচ্ছি। বিয়ে করে আলাদা সংসার পেতেছি, কত ধানে কত চাল নিশ্চয়ই বুঝে গেছে এতদিন। আমার কি? মাসি হয়তো খবর জানেন, আমার জানার দরকার নেই। কিন্তু সেই সকালেই একটা ট্যাক্সি এসে থামলো বাড়ির সামনে। একজন প্রৌঢ়া মহিলা ঘোমটা মাথায় নামলেন ট্যাক্সি থেকে, সঙ্গে একটি যুবক। দরজা দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি স্বপ্নাশিসের বাবা? ছিলাম। আপনি? আমি আহিরের মা। ওর কি হয়েছে? উত্তরটা আপনি যেমন জানেন না, আমারও জানা নেই। ওরা কোথায় আছে? বসুন। হ্যাঁ, সেটাও আমি জানি না। আপনার ছেলে? মেয়ে তো আপনারও। কাগজে দেখলাম আহির খুব অসুস্থ। ওর বাবা খবরটা দেখেননি? তিনি এখন শয্যাশায়ী। ও, দেখুন, আমার ছেলে আমাকে অস্বীকার করে আপনার মেয়েকে বিয়ে করেছে। আমি তারপর থেকে তার সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন আছে বলে মনে করি না। আপনারা পুরুষরা একই ধাতুতে করা। আপনার স্ত্রী বেঁচে থাকলে ঠিক আছে, আপনি জানেন না সে কোথায় আছে? না। আপনার ছেলের এক মাসি আমাদের বাড়িতে গিয়েছিলেন, তার ঠিকানাটা জানতে পারে কি? আহিরের মার উঠে দাঁড়ালো। তিনি যখন গিয়েছিলেন তখন তার প্রস্তাব মেনে নেননি কেন? কারণ আমাদের বাড়িতে আপনার ডুপ্লিকেট আছে। ইম্পসিবল। আমার ডুপ্লিকেট? ফাজলামি। আপনি অনুগ্রহ করে একটু ভদ্রভাবে কথা বলুন। ওর ঠিকানা পাওয়া যাবে? এই সময় পাশে দাঁড়ানো যুবক বলল, ছেড়ে দিন কাকিমা, স্বপ্নাশিসের কোচ হরিমাধববাবুর কাছে চলুন। দেশপ্রিয় পার্কে গেলে ওর খবর পাবো। মাথা নাড়লেন মহিলা। আমার মেয়ে অসুস্থ। সত্যিই তো। আপনার কি? এতদিন যেন মেয়ের সম্পর্কে আপনারা কত আগ্রহী ছিলেন। ঠিক আছে, ওর মাসির ঠিকানা দিচ্ছি, কিন্তু তাই বলে তারা যেন মনে না করে আমি খুব পুলকিত হয়ে দিলাম। দিল্লির কোটলাতে টসে জিতে বাংলা ব্যাট নিল। প্রথম বলটার মুখোমুখি হয়েই স্বপ্নাশিস বুঝতে পারল আজ তার দিন নয়। বল যেভাবে বাঁক নিল সে ধরতেই পারেনি। মনের উপর যে গভীর চাপ তা কিছুতেই সরাতে পারছিল না। দুটো বল সে কোনো মতে ঠেকালো। চতুর্থ বলটার গতি সে বুঝতেই পারেনি। কপাল জোরে আধ ইঞ্চির জন্য উইকেট ভাঙল না তার। পঞ্চম বলটা তার ব্যাটের কোণে লেগে থার্ড স্লিপে ক্যাচ উঠল, কিন্তু তার আগেই আম্পায়ার নো ডেকেছিলেন বলে আর একটা ফাড়া গেল। নো ডাকটা তার কানে পৌঁছয়নি। শেষ বলের আগে সোজা হয়ে দাঁড়ালো। না, এভাবে সে হারবে না। 5 বার তাকে যেমন ইচ্ছে নাচিয়েছে বোলার। দিল্লির খেলোয়াড়রা বুঝতে পেরে গেছে যে কোনো মুহূর্তে সে উইকেট ছুড়ে দিয়ে যাবে, কিন্তু সে হার মানবে না। আহির তাকে বলেছে সেঞ্চুরি করতে। পারুক না পারুক চেষ্টা তো করা উচিত। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ওইটাই আহিরের একমাত্র ইচ্ছে। ষষ্ঠ বলটা প্রচন্ড জোরে মারল সে। মিড অফের উপর দিয়ে সোজা 4। এরকম একটা মার আশা করেনি বোলার। কোমরে হাত রেখে স্বপ্নাশিসকে দেখে নিল। একটা মারকুটে ইনিংস খেলল স্বপ্নাশিস। 40 বলে 60 রান। মোট ওভার তখন 8। 60 রানের মাথায় তার মনে হলো ডক্টর সরোজ গুপ্তের কাছে মাসির যাওয়ার কথা ছিল। তিনি কি বললেন না জানা পর্যন্ত স্বস্তি হবে না। এলবিডব্লিউ হয়ে গেল স্বপ্নাশিস। মাথা নিচু করে বেরিয়ে এলো সে ক্রিজ থেকে। দিল্লির খেলোয়াড়রা হাততালি দিচ্ছে। ম্যানেজার বলল, ওয়েল ডান। স্বপ্নাশিস মনে মনে বলল, হেরে গেলাম আহির, তোমার অনুরোধ রাখতে পারলাম না। বাংলা
অল আউট হলো দ্বিতীয় দিনের লাঞ্চের আগে 270 রানে। দিল্লির পক্ষে এ রান তোলার জলভাত। সেদিনের কাগজগুলো লিখেছেন, বাংলার নবীন ওপেনার স্বপ্নাশিস নড়বড়ে শুরু করার পর রাজত্ব করেছেন। এটা যদি তার ধরন হয় তাহলে প্রতিবার ভাগ্য তাকে দ্বিতীয় ওভার শুরু করতে সাহায্য করবেন না। দ্বিতীয় দিন শেষ হলো দিল্লির 4 উইকেটে 170 রানে। সেই রাত্রে বৃষ্টি নামল। পরের দিনও তুমুল বৃষ্টি। শেষ পর্যন্ত কোশেন্টে বাংলা জিতে গেল। রাজধানী এক্সপ্রেসে ওরা হাওড়ায় পৌঁছাতেই প্রচুর অভিনন্দন মালা। সন্তোষ বাজপেয়ী বললেন, শুনেছি তুমি খুব অন্যমনস্ক হয়ে ব্যাট করেছো। তোমার স্ত্রী কেমন আছেন? জানি না, আমি এখনই যেতে চাই ওর কাছে। তোমার কি টাকা পয়সা লাগবে? দেবেন আমাকে, ওর অপারেশন হবে। আপনার কাছে যেতাম আমি। বিকেলে এসে 1000 নিয়ে যেও। মাসির বাড়িতে পৌঁছে দরজা বন্ধ দেখে বুক ছ্যাঁত করে উঠল। পাশের ফ্ল্যাটের ভদ্রমহিলা বললেন, উনি নার্সিং হোমে গিয়েছেন শ্যামবাজারে। জিনিসপত্র ভদ্রমহিলার কাছে রেখে সে ছুটল পাতাল রেল ধরতে। ডাক্তার দত্তের নার্সিং হোমে পৌঁছে স্বপ্নাশিস দেখল মাসি আর একজন প্রবীণার সঙ্গে কথা বলছেন। তাকে দেখে এগিয়ে এলেন তিনি। কখন এলে? এই মাত্র। আহির কেমন আছে? ভালোই, একে প্রণাম কর, আহিরের মা। স্বপ্নাশিস স্থির হল। আহির জানে? শেষ পর্যন্ত দ্বিধা কাটিয়ে প্রণাম করল। ভদ্রমহিলা ঠোঁট কামড়ালেন। কি বলবো, এভাবে কেউ যেন তার জামাইয়ের দেখা না পায়। স্বপ্নাশিস বুঝল ভদ্রমহিলা একাই এসেছেন। সে জিজ্ঞাসা করল, আহির কি করছে? শুয়ে আছে, তোমার সঙ্গে কথা আছে বাবা, ভদ্রমহিলা বললেন। স্বপ্নাশিস তাকাল। আমার মেয়েকে তুমি খুব ভালোবাসো না? যে কদিন ও আছে সে কদিন ওর মন আনন্দে ভরিয়ে দিতে পারবে? ভদ্রমহিলা কেঁদে ফেললেন। মাসি বললেন, ছি, এ কি বলছেন? স্বপ্নাশিস বিড়বিড় করল, যে কদিন আছে মানে? মাসি বলল, কিছু না রে, উনি মিছিমিছি ভয় পাচ্ছেন। আহিরের ইউটেরাসে টিউমার হয়েছিল, সেটা তুই জানিস। কিন্তু ডক্টর গুপ্ত পরীক্ষা করে দেখেছেন ওর ব্রেস্টেও টিউমার আছে, এক্সরেতে ধরা পড়েছে। সে কি? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল যেন। স্বপ্নাশিস টলছিল। ভদ্রমহিলা বললেন, ক্যান্সার একবার হলে চারপাশে ছড়িয়ে পড়ে। উফ, আপনি আবার ভুল করছেন। আহিরের ইউটেরাসের টিউমারের সঙ্গে ব্রেস্টের টিউমারে কোনো সম্পর্ক নেই। দুটো আলাদা, আর জায়গার বাইরে স্প্রেড করেনি। অপারেশন করলেই বিপদ চলে যাবে। অপারেশন কবে হবে? আজ বিকেল 3টে। ডাক্তার দত্ত আর অপেক্ষা করতে রাজি নন। আমি তোর কথা বলেছিলাম, তিনি খোঁজ নিয়ে জেনেছেন আজই তোর ফেরার কথা। বললেন, তুই যদি আহিরের ভালো চাস তাহলে আপত্তি করবি না। মাসি বললেন, সবাই খবর পেয়েছে? ঘসঘসে গলায় জিজ্ঞাসা করল স্বপ্নাশিস। হ্যাঁ, ইচ্ছে হয় আসবে, আমাদের বলা উচিত, বলেছি। স্বপ্নাশিস বলল, মাসি, 10,000 টাকার ব্যবস্থা হয়েছে। কি করে পেলি? যে ক্লাবে সামনের বছর খেলব তারাই দিচ্ছে। ভদ্রমহিলা বললেন, না বাবা, এটা আমাকে করতে দাও। আহিরের বিয়ের জন্য যত গয়না আমি গড়িয়েছিলাম সেগুলো এনেছি। স্বপ্নাশিস কোনো কথা না বলে ভেতরে চলে এলো। এখন যাওয়ার সময়। কিন্তু আজ আহিরের অপারেশন হবে বলে যাওয়ার অনুমতি পাওয়া গেল। আহির শুয়ে বই পড়ছিল। পায়ের শব্দ শুনে মুখ ফেরালো। তুমি? 100 পদ্মের বিভা ফুটে উঠল সেই মুখে। স্বপ্নাশিসের মনে হলো বোধনের দুর্গা ঠাকুর দেখছে। এত সুখ পৃথিবীর কোনো মানুষের মুখে দিতে পারেননি ঈশ্বর। স্বপ্নাশিস শব্দ খুঁজে পেল না। পাশে গিয়ে দাঁড়ালো। আহির ওর হাত ধরল। স্টেশন থেকে? হ্যাঁ, আমি সেঞ্চুরি করতে পারিনি, কিন্তু তোমার জন্য টিম জিতেছে। এত খবর রাখো? তোমার জন্যে। কি বই ওটা? জীবনানন্দ দাশ। কোন কবিতা?
আমার মনে অনেক জন্ম ধরেছিল ব্যথা, বুঝি তুমি এই জন্মে হয়েছ পদ্মপাতা, হয়েছ তুমি রাতের শিশির, শিশির ঝরার স্বর, সারাটি রাত পদ্মপাতার পর। তবুও পদ্মপত্রে এ জল আটকে রাখা দায়। কোন কবিতা বলতে পারো? তোমাকে ভালোবেসে। উফ, দারুণ! কি আনন্দ! আমাকে একটু চুমু দিতে দেবে? স্বপ্নাশিস মুখ নামালো। আহির তার গালে ঠোঁট রেখে বলল, ভালো, কি ভালো। একদিন খুব খারাপ কথা বলেছিলাম, তোমার প্রিয় কয়েকটা লাইন বলবে? স্বপ্নাশিস মনে করে বলল, একদিন মনে হতো জলের মতো তুমি, সকালে রোদে তোমার মুখের থেকে বিভা। বাধা দিল আহির, তোমাকে। স্বপ্নাশিসের মনে হলো আহির একটা খেলায় মেতেছে, যে খেলায় মাতলে কিছুক্ষণ সময় ভুলে থাকা যায়। সে গম্ভীর হলো। আহির, তোমার আজ অপারেশন। শুনেছ? আমার সব বাদ দেবেন ডাক্তার? সব? সব কি বাদ দেওয়া যায়? পুরুষরা তো মেয়েদের সর্বস্ব বলতেই বোঝে। সেসব পুরুষের ছায়া খুব কালো। কি দারুণ বললে! তুমি ক্রিকেট ছেড়ে কবিতা লেখো। ক্রিকেটের বর্ণনায় অনেকে কবিতা লেখে। যাকে, আমি যদি মরে যাই? সূর্য যদি পশ্চিমে ওঠে। হাসল স্বপ্নাশিস। এত জোর কি করে পাও? আহির বলল, আমি ডাক্তার দত্তকে জিজ্ঞাসা করেছি। উনি বলেছেন অপারেশন ঠিক হলে অন্তত 5-7 বছরের জন্য নিশ্চিত। স্বপ্ন, আমি আরো 5 বছর তোমাকে পেতে চাই। 5 বছর আমার 5 জন্মের আনন্দ। তুমি আমাকে ভালোবাসবে? হঠাৎ এই প্রশ্ন? আমি তো আর নারী থাকবো না। চোখ উপচে জল গড়িয়ে এলো। স্বপ্নাশিসের মনে হলো অনেক রক্ত জলের ফোঁটা হয়ে যাচ্ছে। অঙ্গ যেখানে থাকবে সেখানে প্রত্যঙ্গ নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? আমি তোমাকে চাই। এই মুখ, এই হাসি, এই কথা, ব্যাস এটুকুই। পৃথিবীর কোটি কোটি নারীর ইউটেরাস অথবা বুকের সঙ্গে তোমার পার্থক্য আমি করতে পারবো না, কিন্তু পৃথিবীর কোনো মানুষের মুখ তোমার মুখকে আড়াল করতে পারবে না। তুমি ঠিক বলছো? ঠিক। 3 বার বলো। ঠিক, ঠিক, ঠিক। অপারেশন থিয়েটারের দরজায় লাল বাতি জ্বলছে। সময় দীর্ঘতর হচ্ছে। মাসি এবং আহিরের মা পাশাপাশি বসে সেই দরজার দিকে তাকিয়ে। নার্সিংহোমের এই ঘরে এখন বিচ্ছিন্ন দ্বীপের মতো কিছু মানুষ। এদের কেউ হয়তো আহিরের বাবা কিংবা তার পিতৃদেব অথবা দাদা। কেউ কোনো কথা বলছে না, শুধু সময় চলে যাচ্ছে নিঃশব্দে। যেভাবে আজ আগামীকাল হয়, কাল মহাকালে পৌঁছে যায়। স্বপ্নাশিস মনে মনে দৌড়ে যাচ্ছিল, এই উইকেট থেকে ওই উইকেট। তার সঙ্গী আহির। ক্রিকেটে যেটা নির্দিষ্ট মাপের দূরত্ব, জীবনে তা নয়, তবু দৌড়ে যেতে হয়। দুই ক্রিকেটার পরস্পরকে অতিক্রম করার সময় কথা বলে না, কিন্তু আহির তাকে প্রতিবার বলে যাচ্ছে, বলে যাবে যে শব্দটা ঠাই তার গায়ত্রী মন্ত্র। 5 কিংবা 7 বছরের স্বপ্ন নিয়ে যে মেয়ে বেরিয়ে আসবে অপারেশন থিয়েটার থেকে, তাকে 2 হাতে আগলে রাখার শপথ নিচ্ছিল স্বপ্নাশিস, সমস্ত বেদনা একত্রিত করে। শেষ হলো সমরেশ মজুমদারের লেখা এই সুন্দর উপন্যাসটি, মনের মতো মন। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের পড়ে শোনালাম। ভালো লাগলে লাইক করবেন, মতামত জানাবেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।